ওয়েলকাম সবাইকে। আমরা পড়াশোনা করি না তো যারা অঙ্ক এখন ভাবছে যে অঙ্ক আমি কোনো রকম করে বেরিয়ে যাব, কথা হচ্ছে তুমি বেরোবে কোথায়? যখনই কোনো একটা কাজ পাওয়ার কথা আসবে, যে এমন কোনো চাকরির পরীক্ষা নেই যেই সকল পরীক্ষাগুলোতে গণিত নেই। অঙ্ক কিন্তু মাস্ট, মানে বেশিরভাগ একদম 99.99% পরীক্ষাগুলোতে। একটু কম হতে পারে কিন্তু বেশিরভাগ পরীক্ষাগুলোতে গণিত একটা বড় ভূমিকা পালন করবে। সেই জন্য তেতো হলেও খেতে হবে। আমরা জানি তেতো খেতে ভালো লাগে না, কিন্তু তেতো হলেও কিন্তু খেতে হবে। তো এখন সবার ইউনিট টেস্টের পরীক্ষা চলছে, সেই জন্য এইগুলো হচ্ছে সবার জন্য। গণিত শেখার মানে ইতিহাসের প্রাক ইতিহাস যেমন হয়, গণিতের এটা মানে অঙ্ক শেখার প্রাক অবস্থা, যে এইগুলো জানলে পরে আমি তাকে কিছুটা দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। তো এইগুলো মাস্ট জানতে হবে। আর এইগুলো অবশ্যই আমি করানোর সময় লিখে নিবে, তারিখ দিবে, যেই সময় পড়বে, আমার তারিখ নয়, তুমি যখন পড়বে সেই তারিখ দিবে। তো যার ফলে একটা কন্টিনিউ ধারাবাহিক, আমার বাড়ির পাশের ছেলেদের জন্যই এটা মেনলি করা। তো আজকে যেটা আগের দিন করালাম, তারপরে থেকে করব। ভগ্নাংশ আমরা জেনে গেছি, ভগ্নাংশের প্রকারভেদ জেনে গেছি। এবার লঘিষ্ঠ করতে শিখব। লঘিষ্ঠ করা মানে হচ্ছে কাটাকুটি করা। আমাদের গদা ভাষায় আমরা বলি কাটাকুটি করা। তো সেই লঘিষ্ঠ করতে গেলে, কাটাকুটি করতে গেলে প্রথমে বিভাজ্যতা জানতে হবে। হ্যাঁ, আমরা দেখেই বুঝে যাব যে কোনটা কি দিয়ে বিভাজ্য। বিভাজ্যতা, দুই দ্বারা বিভাজ্যের নিয়ম। কোনগুলো দেখলে আমরা দুই দ্বারা, যদি একটা সংখ্যা, সাপোজ আমি লিখলাম 55, 655 বা এরকম একটা সংখ্যা লিখলাম, আর একটা লিখলাম 8, 7, 9, 2, এরকম দুটো বড় সংখ্যা। ছোট সংখ্যা নাম তো জানি আমি 20 পর্যন্ত বলে দিলাম, এটা দুই দ্বারা বিভাজ্য। কিন্তু বড় সংখ্যা হলে কি করব? সেই জন্য সবার জেনারেল পদ্ধতি জেনে নিতে হবে, কিছু মৌলিক সংখ্যার বিভাজ্যতা। তো মৌলিক যৌগিকের ব্যাপারে আমি বলে নিচ্ছি, লিখছি না। মৌলিক যৌগিকটা কি না, জোড় বিজোড় হয়, যেগুলো দুই দ্বারা বিভাজ্য সেগুলো হচ্ছে জোড়, যেগুলো বিভাজ্য নয় সেগুলো হচ্ছে বিজোড়। আর মৌলিক যৌগিক কোনগুলো? যেই সকল সংখ্যাগুলো এক এবং সেই সংখ্যা দ্বারাই বিভাজ্য, আর অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়, সেই সকল সংখ্যাগুলোকে বলা হবে মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা কোনগুলো? যেই সকল সংখ্যাগুলো মৌলিক সংখ্যা দ্বারা বিভাজ্য হবে সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। তো এই হলো মৌলিক আর যৌগিকের আর পরস্পর মৌলিক কোনগুলো? যেই সকল সংখ্যা পরস্পর কথা এসছে, তার মানে একটির আর প্রসঙ্গ নেই, কম করে দুটি। পরস্পর মৌলিক কাকে বলবো? যেই সকল সংখ্যাগুলোর গসাগু হচ্ছে 1। সাধারণভাবে মাথায় রাখতে হবে, পরস্পর মৌলিক বলতে পরপর সংখ্যা যদি একটা, দুটো, তিনটা, চারটা বলে দেই, যেমন 10, 11, 12, 9, 10, 11 বা 15, 16, 17, এগুলো হচ্ছে পরস্পর মৌলিক হবে। আর এবার গেল বিভাজ্যতার নিয়মে আসি। তো দুই দ্বারা বিভাজ্য কি করে? আমরা সংখ্যা দেখে বুঝে যাবো যে এটা দুই দিয়েই ভাগ কাটবে। সংখ্যা দেখলেই বুঝবো যে এটা দুই দ্বারা কাটবে না। সংখ্যা আর অঙ্ক, এইগুলো প্রত্যেকটা হচ্ছে একটা অঙ্ক। এটা একটা অঙ্ক, 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 এইগুলো প্রত্যেকটা হচ্ছে একটা অঙ্ক। কিন্তু এইটা হচ্ছে পুরোটা একটা সংখ্যা, এটা হচ্ছে পুরোটা একটা সংখ্যা। তার আগে যেটা বলিনি স্থানীয় মান সম্পর্কে, স্থানীয় মান শব্দের অর্থ হচ্ছে স্থানে কি মান। যেমন 9, 9, 9, তিনটেই 9, কিন্তু এইখানে এই স্থানটায় একক স্থানে আছে এই 9টা, সেই জন্য এর মানটা হচ্ছে 9। কিন্তু সেই 9 দশকের স্থানে থাকলে তার মানটা হচ্ছে 90। কিন্তু সেই 9 যখন শতক স্থানে থাকবে তার মানটা হচ্ছে 900। এই হচ্ছে স্থানীয় মান। এইগুলো হচ্ছে স্থানীয় মানে বিস্তার করতে বলে এইরকম করতে হয়, আমরা শিখেছি, অনেকেই জানি। এইরকম এইরকম এইরকম। একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের স্যাররা সবসময় বলেন যে কোনো কিছু
আমরা কেউই দিগ্গজ না। আমরা কিছু জন ভাবি যে আমি মনে হয় অনেক জেনে গেছি, বা আমি কিছুই জানি না ও অনেক জেনে গেছে, এইরকম না। আমরা মহাবিশ্বের তুলনায় অত্যন্ত ক্ষুদ্র একটা জীব, এবং সেই ক্ষুদ্র মস্তিষ্কে খুব সামান্যই জানি, এবং আবার সঠিকভাবেও হয়তো সেটা জানি না। সেই জন্য অহংকার করবার কোনো জায়গা নেই। তো আমি সবসময় বলবো, বাচ্চা ছেলের মতো শিখতে হয়। বাচ্চা ছেলে যেমন একটা কেন্নকে দেখে বলে, দাদু দাদু এটা রেলগাড়ি, এতে করে দীঘা যাওয়া যাবে। তা দাদুও সায় দিয়ে বলছে যে হ্যাঁ হ্যাঁ ভাই, এটা রেলগাড়ি, এটাই দীঘা যাওয়া যাবে। তো বাচ্চা ছেলেকে তাকে উৎসাহ দেওয়ার জন্য, তার যাতে মন না ভেঙে যায় সেই জন্য বলছে, কিন্তু সেই ছেলেটা বড় হয়ে বুঝছে যে ওটা হচ্ছে কেন্ন, ওটা রেলগাড়ি নয় কিন্তু। তো সেই রকম শিশু হলেই কিন্তু সব থেকে বেস্ট শেখা যায়। এবং আমার যেহেতু শেখার একটা শখ আছে অনেক বিষয়ে, তো সেই জন্য আমি ওইটা কিন্তু চেষ্টা করি শ্রদ্ধা সহকারে শিশুর মতো শেখার। এবং আমি সবাইকে বলবো শিশুর মতো শিখতে, তাহলে কিন্তু বেস্ট শিখতে পারবে। এই হচ্ছে স্থানীয় মানে বিস্তার। এবার দুই দ্বারা বিভাজ্য। এবার কি অঙ্কের কথা বললাম, প্রত্যেকটা অঙ্ক, শেষ অঙ্কটা যদি জোড় হয় তাহলে হচ্ছে দুই দ্বারা বিভাজ্য। জোড় বলতে কোনগুলো? 0, হ্যাঁ, 2, 4, 6, 8, এইগুলো হচ্ছে জোড়। কেউ অনেকে জানে না শূন্য জোড় কি বিজোড়। জোড়ের সংজ্ঞা প্রথম বলেছিলাম যে এই সকল সংখ্যাগুলো দুই দ্বারা বিভাজ্য। দেখো, শূন্যকে 2 দিয়ে ভাগ দিয়ে দাও, শূন্য হবে। তো শূন্যকে তুমি যাই দিয়ে ভাগ করবে সেটা শূন্য। এই কথাগুলো কোত্থেকে এসছে ওইগুলো জানতে গেলে ওইগুলো হায়ার এডুকেশনে এগুলো একটু আছে, বা একটু বড়দের পড়বার বিষয়ে এগুলো আছে। এইগুলো হচ্ছে অখণ্ড সংখ্যার যেটা ফান্ডামেন্টাল রুল অফ অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন, মানে ভাগ গুণ যোগ, এইগুলোর ফান্ডামেন্টাল বৈশিষ্ট্য আছে, ফান্ডামেন্টাল যেটা ল আছে এদের, মানে কি বলা হয়, বৈশিষ্ট্য আছে। তো সেইগুলো তাতে অনেক কথা আছে, ক্লোজার প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, হ্যাঁ, কমিউনিটিভ প্রপার্টি মানে পরিবর্তন, সেগুলো আছে। হ্যাঁ, তারপর আইডেন্টিটি এলিমেন্টের প্রপার্টি, আইডেন্টিটি এলিমেন্ট, যোগের ক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে 1, আর 0 যোগের ক্ষেত্রে আইডেন্টিটি, মানে আইডেন্টিটি বলতে কোন একটা সংখ্যা তার সাথে এমন একটা যোগ করব, সেই সংখ্যার সাথে যোগ করব, সেটা আসবে। তার মানে এখানে কত? 0। 0 এর সাথে গুণ করলে, যোগ করলে আবার এর সাথে আইডেন্টিটি, অনেক প্রপার্টি আছে, সেইগুলো আবার জানতে পড়ে। তো সেগুলো যারা জানবার আগ্রহ আছে অবশ্যই পরে চাইলে আবার পরের দিকে ভালোভাবে এগুলো ডিসক্রাইব করব। তো যাই হোক, 0 হচ্ছে কিন্তু জোড় সংখ্যা। 0, 2, 4, 6, 8 এইগুলো যদি শেষ অঙ্কটাই থাকে তো সেইগুলো হচ্ছে 2 দ্বারা যাবে। তো একটা সংখ্যা দেখেই আমি বলে দেবো 2 দ্বারা যাবে কি যাবে না। আমি একটা সংখ্যা লিখছি, যেমন 7, 9, 8, 2 দ্বারা যাবে? এই তো তুমি বলতে পেরেছো, তাহলে এটা 2 দ্বারা যাবে। কেন না? শেষ অঙ্কটা 8 আছে। কিন্তু 5, 5 এটা 2 দ্বারা যাবে? যাবে না। কেন না? এখানে শেষে কিন্তু জোড় নেই। এই হচ্ছে 2 দ্বারা বিভাজ্যের নিয়ম। আর 3 দ্বারা বিভাজ্য, হ্যাঁ, কয়েকটা মৌলিক সংখ্যার বিভাজ্যতা জেনে গেলে কিন্তু কাটাকুটি করা যাবে। 3 দ্বারা 3-এর কি অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য, তাহলে সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে। 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? অঙ্কগুলোর সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য। অনেকের আমার ভাষা বুঝতে অসুবিধা হয়, তাদের বলে রাখি, আমার কথা শুনে লেখার চেষ্টা করবে, বোর্ড দেখে লেখার চেষ্টা কম করবে। দিলে কি হবে, শুনে শুনে শ্রুতি লেখন জিনিসটা অনেক প্র্যাকটিস হয়ে যাবে, লেখাটা দিলে হবে। এখানে তো খুব জলদি করতে হচ্ছে, যার জন্য খুব স্পিডে লেখার জন্য লেখাগুলো অনেকটা, এমনি আমার হাতে লেখা খারাপ, তার উপরে স্পিডে লিখতে গিয়ে অনেকটা হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে 3 দ্বারা। একটা দেখাই, এক্সপ্লেন করি, যেমন 3, 3, 3, এইটাকে যদি আমি দেখি 3 যুক্ত 3 যুক্ত 3, দেখো অঙ্কগুলোকে
মানে যোগ করছি, বললাম না অঙ্কগুলো সমষ্টি যদি 3 দ্বারা যায় তাহলে পুরো সংখ্যাটা 3 দ্বারা যাবে। দেখো 3 3 6 3 9, এই 9 দেখো 3 দ্বারা যাচ্ছে, অতএব 330 সব 3 দ্বারা যাবে। আমি আরেকটা সংখ্যা লিখছি 2 7 9, এটা আমি দেখেই বলে দিচ্ছি 3 দ্বারা যাবে, কারণ আমি রুলটা জানি। কেন না দেখো এই অঙ্কগুলো যোগ করে দাও, দেখো 7 2 9 আর 9 দেখো এগুলো যোগ করে দাও 18। অতএব এই অঙ্কগুলোকে যোগ করে ফেললাম, যোগফলটা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে কিন্তু মূল সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য। এই গেল 3 দ্বারা বিভাজ্যের নিয়ম। এবার কি হবে, এগুলো লিখে নিতে হবে। এবার হচ্ছে 5 দ্বারা, 4 দ্বারারও আছে। 4 দ্বারার নিয়মটা কি, সংখ্যার শেষ অঙ্ক দুটো দ্বারা যে সংখ্যা হয় সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হলে মূল সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য। কি বলতে চাইলাম, ধরো আছে 7 8 9 এরকম আছে, দিয়ে আছে 2 8, সহজেই বলে দেওয়া যাবে এই অঙ্কটি 4 দ্বারা বিভাজ্য। কেন না এই যে শেষ দুটো অঙ্ক দ্বারা সংখ্যা হয়েছে 28, এটা 4 দ্বারা যেহেতু বিভাজ্য অতএব সংখ্যাটিও। কিন্তু যদি 7 8 9 2 2 দেওয়া যেত, এটা ভাগ করে দেখে নেবে, এটা কিন্তু 2 দ্বারা যাবে, এটা কিন্তু 4 দ্বারা যাবে না। কেন, শেষ দুটো অঙ্ক 4 দ্বারা বিভাজ্য নয়। এবার 5 দ্বারা নিয়মটা কি, না শেষ অঙ্ক একইভাবে শেষ অঙ্কগুলো যদি 0 আর 5 থাকে তাহলে 5 দ্বারা বিভাজ্য। শেষ অঙ্ক 2 দ্বারার মতো, শেষ অঙ্কটি 0 আর 5 থাকলে 5 দ্বারা বিভাজ্য। সেটা কি 7 2, যাই হোক শেষে যদি 5 থাকে 5 দ্বারা বিভাজ্য, অতএব বা 0 থাকলে 5 দ্বারা বিভাজ্য। এখানে দেখো একটা কমন ব্যাপার, 0 থাকলে 2 দ্বারাও বিভাজ্য হচ্ছে, আবার 5 দ্বারাও বিভাজ্য হচ্ছে, এটা মনে রাখার একটা বিষয়। আবার 10 দ্বারাও বিভাজ্য, 5 এবং 2 গুণ করলেই 10 হয়। তো এই গেল। আর একটা হচ্ছে 11 দ্বারা, আর বাদ বাকি সেই রকম নিয়ম নেই। 8 দ্বারা দিতে গেলে তো 2 দ্বারা দিতে হবে, 9 দ্বারা দিতে গেলে তো 3 দ্বারা দিতে হবে। আর 7 এর বেলায় সেরকম নির্দিষ্ট কোনো রুল নেই, 7 এর বেলায় ভাগ দিয়ে দিয়ে দেখতে হবে। আর 11 দিয়ে কি হয়, একটির পর একটি অঙ্কের সমষ্টির বিয়োগফল 11 দ্বারা বিভাজ্য হলে মূল সংখ্যা 11 দ্বারা বিভাজ্য। কি হলো কথাটা বুঝবার আছে না? যেমন 7 2 7 1, এটা কিন্তু 11 দিয়ে ভাগ যাবে। কেন, এই যে একটির পর একটা অঙ্ক, দেখো 7 আর 7 যোগ করলে হবে 14, আর 2 আর 1 যোগ করলে হবে 3। দেখো 14 থেকে 3 বিয়োগ করো 11, 11 দিয়ে যেহেতু বিভাজ্য অতএব এই সংখ্যাটিও 11 দ্বারা বিভাজ্য। বিশ্বাস হচ্ছে না? এই দেখে নাও, আমি মুছে দিচ্ছি এটা। এগারো দিয়ে দেব, এটা হচ্ছে 6 দিয়ে যাবে, 11 6 66, কত নামবে 6 7 11 6 66, 1 1 11 একে 11, দেখো কেটে যাচ্ছে। আবার এরকম একটা বিয়োগফল তো দুই দিকে সমান হয়ে যায়, সেটাও 11 দ্বারা বিভাজ্য। অ্যাকচুয়ালি সমান হয়ে গেলে তার বিয়োগফলটা 0 হয়, সেই জন্য 11 দ্বারা যায়। যেমন 7 2,
5 তাহলে 7 4 8 এরকম আছে, তাহলে এটা 11 দ্বারা বিভাজ্য। দেখো 7 5 12, 8 4 12, 12 মাইনাস 12 করলে কত হয়? 0। 0 অলওয়েজ 11 দ্বারা বিভাজ্য, অতএব সংখ্যাটি বেশিরভাগ ক্ষেত্রে, এটা কম হয়, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখে নেই একটার পর একটা অঙ্কের যোগ পরস্পর যদি সমান হয়ে যায়, মানে একটার পর একটা এরকম 4-5টা সংখ্যা আছে, একটার পর একটা এরকম যোগ, একটার পর একটা যোগ, আমরা দেখে নিলাম এর যা যোগফল তার যা যোগফল সমান হয়ে গেছে, অতএব এটা 11 দ্বারা বিভাজ্য। কিন্তু মূল যেটা নিয়মটা হচ্ছে এইরকম দুটো যোগফলকে বিয়োগ করতে হবে, সেই বিয়োগফলটা যদি 11 দ্বারা যায় তাহলে সেটি 11 দ্বারা। তাহলে এই কয়েকটি জিনিস কিন্তু মাথায় রাখলে 11 দ্বারা কিভাবে বিভাজ্য বা এই সকল বিভাজ্যতার নিয়মগুলো ভালোভাবে আয়ত্ত করা যাবে। 2 3 5 11 এই চারটা হলেই, চারটা লাগে না, 2 দ্বারা দিয়ে দেওয়া হয়। এই চারটার নিয়ম মোটামুটি জানলে মাস্ট 2 3 5 এই তিনটা দিলে আমরা বিভাজ্যতা। এরপরে কি? লঘিষ্ঠ করা। এই যে লঘিষ্ঠ করা, এইটাকে আমরা গোদা ভাষায় বলি কাটাকুটি করা। কত? ধরো 8/16 বলেছিলাম, সেই যে বিভাজ্যতার নিয়ম শিখিয়ে দিয়েছি। এবার কাটাকুটি মানে ওপরের লব এবং হরকে একই সংখ্যা দিয়ে কিন্তু ভাগ দিতে হবে। এবার ভাগফলগুলো কেটে লিখবো, দেখাই যাচ্ছে 8 আর 16 2 দ্বারা যাচ্ছে, তাহলে 2 4 8, এটা 4 মানে এর ভাগফলটা প্রথম কি করতে হবে? প্রথম আমাদের তো প্র্যাকটিস হয়ে গেছে, এই জন্য কেটে তাড়াতাড়ি বসিয়ে দিচ্ছি, এরকম করা যাবে না। আমি প্রথম দুটো সংখ্যা দেখব, দুটো সংখ্যা দেখে আমাকে প্রথম ডিসাইড করতে হবে সেই সংখ্যাটি 2 দ্বারা যাবে না 3 দ্বারা যাবে না 5 দ্বারা যাবে না 11 দ্বারা যাবে। প্রথম অনেক হয়, এমন হয় যে 7 দ্বারা যায়, অনেক এক্সেপশনাল হয় 19 দ্বারা, 23 দ্বারা বা 29 31, এইগুলো তো এক্সেপশনাল, সেইগুলো নিয়ে বেশি আসে না। কিন্তু এই 2 3 5 11 এইগুলো দিয়েই বেশিরভাগ আসে, বা 7 দ্বারা, এগুলো বেশি আসে না, কিন্তু 2 3 5 11 দিয়ে আসে। সেই জন্য আগে দেখে নিতে হবে কোনটা দ্বারা ওপর এবং নিচ বিভাজ্য হবে। এবার সেই সংখ্যা দিয়ে, ধরো 2 দ্বারা, এবার 8কে 2 দিয়ে ভাগ করতে হবে, 2 4 8। এই যে 4 উত্তর এলো, এইটাকে কেটে এইখানে বসাবো। একইভাবে 16কে 2 দ্বারা ভাগ দেবো, 2 8 16। এই যে উত্তর এলো, এইটাকে কেটে উত্তরটা বসাবো। এই রকম প্রথম প্র্যাকটিস করতে হবে। এবার যখন কারোর আয়ত্তে চলে আসবে, তখন এরকম সে ওপর নিচ দেখে নিবে যে দুটো সংখ্যাকে যেন এমন হলো 9 আছে আর 8 আছে, এটাকে কেউ 3 3 9 করে দিল, এটাকে 2 4 8 করে দিল, এটা কিন্তু ভুল, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। ওপর এবং নিচের সংখ্যাকে একই সংখ্যা দিয়ে কিন্তু বিভাজ্য করাতে হবে বা কাটাকুটি করতে হবে। হ্যাঁ, দিলেই ঠিক হবে। একইভাবে 2 দিয়ে যদি 4কে ভাগ দেই, তাহলে ভাগফল কত হবে? 2 2 4 2, আর 2 কে যদি, মানে 8কে যদি 2 দিয়ে ভাগ দেই হবে 4। এইভাবে 2 1 2, 2 2 4, উপরে যেটা পড়েছিল উপরে, আর নিচে যেটা পড়ে থাকবে নিচে। এই 8 এর 16কে উপর নিচ কাটাকুটি করে বা লঘিষ্ঠ করে যে মানটি পেলাম সেটা হচ্ছে 1/2। এটাই হচ্ছে তার লঘিষ্ঠ আকার বা কাটাকুটি আকার। আমাদের বড় বড় সংখ্যা কিন্তু যখন 8/16 এইরকম লিখে দিয়ে এলে কিন্তু হাফ নাম্বার কেটে নেবে। তো অঙ্ক আমরা শেষ করে এলাম, শেষে লঘিষ্ঠটা করলাম না, অতএব ভুল নয়। কিন্তু 8 এর 16 যা 1 এর 2 একই কথা, কিন্তু সবসময় জিনিসটাকে সরলীকরণ করতে হবে। সবসময় অঙ্ক কিন্তু একটা থিম, সেই থিমটা তোমাকে অ্যাট ফার্স্ট ইমাজিন করতে হবে, কল্পনা করতে হবে, তারপরে যুক্তি খাটাতে হবে, সেই যুক্তিকে কষার জন্য কনসেন্ট্রেশন দিতে হবে। এই অঙ্কগুলো করলে না কি হয়,
মানে উপরের দিকে আমি ছেড়ে দিলাম, প্রথম দিকে ব্রেনের নার্ভগুলো সতেজ হয়ে যায়, কল্পনা প্রবণ হয়ে যায়, যার ফলে সে যুক্তিযুক্ত জীবন করতে শুরু করে। সে মানে অন্যের সাথে কখনো আনাড়িভাবে কথা বলবে না, তার কথার ভেতরে সামান্য যুক্তি থাকবে। তো সেই জন্য এইটা হচ্ছে মাদার অফ সায়েন্স, বিজ্ঞানের জননী বলেছেন একে, ম্যাথমেটিক্সকে অনেকে। তো এইভাবে কিন্তু লঘিষ্ঠ করতে হয়। একইভাবে আমি একটা এটা 2 দিয়ে দেখালাম, সেরকম 3, ধরো 50 আছে, 75 আছে, তাহলে আবার শেষ অঙ্ক 0 আর 5, এইটা এই 0 আর সেই 5, এই দুটো দেখে কি এইটাকে আর এই 5টাকে, এই দুটোকে দেখেই আমি ডিসাইড করে ফেলবো যে এটা কি দ্বারা বিভাজ্য হবে, মানে ওপরে দুটোই বিভাজ্য হতে হবে, তা না হলে কাটাকুটি করা যাবে না। দেখো 5 দিয়ে যাবে, 5 10 এ 50, দেখো 5 দিয়ে 50কে ভাগ দাও, ভাগফল হবে 10, আর এইটাকে কাটো, 5 একে 5, 2, 5 5 25, দেখো 15 5 75। দেখো আবার দেখো শেষে 0 আছে, শেষে 5 আছে, দেখেই বোঝা যাচ্ছে যে উপরটা এর বুঝে এরকম প্রথম দেখতে হবে, তারপর বুঝে নিতে হবে, যে কল্পনা যুক্তিতে পৌঁছে যাবে, তারপরে সেটাকে 5 × 10 ইয়ে করলে কত হবে, 2/3। তাহলে এইভাবে লঘিষ্ঠ করতে হবে। তাহলে আমরা কি করে শিখে নিলাম, লঘিষ্ঠ করতে শিখে নিলাম। এরপরে ভগ্নাংশের ঊর্ধ্বক্রম আর অধক্রমের ব্যাপারটা দেখিয়ে দিই। না, ভগ্নাংশের ঊর্ধ্বক্রম অধক্রম কিরকম, একটা ভগ্নাংশ দিয়েছে, এটা একটা দিয়েছে, তারপরে একটা দিয়েছে সাপোজ 8/11, কোনটা বড়, বা 5/9 8/11, এইরকম জিনিস দিলে প্রথমত অনেকটা কনফিউজ হয়ে যায় যে কোনটা বড় হতে পারে, 11 ভাগের 8 ভাগটা বড় না 9 ভাগের 5 ভাগটা বড়। সবসময় আমরা যুক্তিতে যাব। আমরা যদি একটা সাধারণ আইডিয়ায় ভাবি কি করা যায়, আগে ভাবতে হবে আমি কি করলে পরে আমি এইটার সমাধান করতে পারি। এই যে করলাম, প্রথম কল্পনা করব, কি কল্পনা করব, আমরা ভাগাভাগি করছি একটা আলাদা আলাদা পরিমাণের উপরে, সেই জন্য আমাদের কনফিউশন আসছে। কিন্তু যদি আমি একটা এমন উপায়ে অবলম্বন করলাম যেটা কি হলো, দুটো জমি সমান হয়ে গেল, এবার দুটো জমি সমান, এবার তখন আমি যদি একই জমিতে সমান সমান জমিতে এখানে বেশি অংশ পাই তাহলে এটা বড়, আর সেখানে কম পেলে সেখানে ছোট। সেই জন্য এই জমিটাকে ঠিক করা মানে আমি হরটাকে উভয় পক্ষে সমান করে নেব। আগে আমার বলা হয়নি, ভগ্নাংশের কিন্তু ওপর নিচকে তুমি যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে কিন্তু কি হবে, 0 ছাড়া কিন্তু যে কোনো সংখ্যা বলতে পূর্ণ সংখ্যার কথা বলছি, এখানে সংখ্যা বলতে তো অনেক ব্যাপার, কিন্তু এখানে পূর্ণ সংখ্যার কথা বলছি। সাপোজ ওপর নিচকে তুমি 11 দিয়ে গুণ করলে, তাহলে কিন্তু একই, কেন না করতেই পারো, কিন্তু যোগ করা যায়। অনেকে ভাবে যে ওপর নিচ 5/9, সেটাকে আমি ওপর নিচ সাপোজ এটা 11, এটা কিন্তু ভুল, শুধুমাত্র গুণ, কেমন ওপর নিচ একই সংখ্যা দিয়ে গুণ করলে মান একই থাকে, কেন না আমরা দেখো পরে এইটাকে তো আমি কেটে দেবো, তো হয়ে যাবে, কিন্তু যোগের বেলায় হবে না, সেটা গুণের বেলায় কেবল মাত্র কাটাকুটি করা যায়। আমার এক স্টুডেন্ট অনুব্রত, সে যোগের বেলায় কাটাকুটি করে দেয়, তাকে ধরে ধরে শেখাতে হয় এই জন্য। তো এই হচ্ছে কথা। তখন আমি ওপর নিচকে 11 দিয়ে গুণ করে দিলাম, কেন 11 দিয়ে গুণ করলাম, না এইখানে 11 আছে বলে, এইখানে 11 আছে বলে, আর এইকে আমি যদি 9 দিয়ে গুণ করে দিই, এবার নিচটাকে 9 দিয়ে গুণ করলে ওপরটাকেও 9 দিয়ে গুণ করতে হবে, তার মানে এটা হবে নিচের হলো দেখো 99 55, আর এইটার হলো 99, হ্যাঁ 9 72। দেখো এবার জমি সমান হয়ে গেছে, মানে আমার মূল যেটা ভাগ টোটাল এই জমি সমান, কিন্তু আমি এই জমির ওপরে পাচ্ছি 72 ভাগ, এই জমির ওপরে পাচ্ছি মাত্র 55 ভাগ। তাহলে এখান থেকেই বোঝা যাচ্ছে যে একই সম্পত্তি
যেটাই আমি বেশি পাবো সেটাই তো বড় হবে। তার মানে 5-এর 9-এর চেয়ে 8-এর 11টা বড়। তাহলে কি করে করলাম বোঝা গেল? এইভাবে হরটাকে সমান করে নিতে হবে। আর হরটাকে সমান করতে গেলে পরস্পর এইখানে যে সংখ্যা থাকবে সেটা এইখানে দিয়ে গুণ করতে হবে, এইটা সেই সংখ্যা, এটা ভুল নয়, কিন্তু এইটা করলে একটু গুণটা ছোট হয়, সেই জন্য 8 আর 12 লসাগু বের করে নিতে হবে। হ্যাঁ, 4 দিয়ে যাবে, 4 দুনে 8, 4 তিনে 12, এর লসাগুটা হচ্ছে 4 দুনে 8, 8 আর 3 24। তাহলে এই যে লসাগুটা বেরোলো 24, তাহলে এটা হচ্ছে গুণিতক। তাহলে 8-এর গুণিতক আবার 12-এর গুণিতক। দেখো 12 ইন্টু 2 করো আর 8 ইন্টু 3 করো। তার মানে ব্যাপারটা হয় 24কে 8 দিয়ে ভাগ করে নিতে হয়। যেই ভাগফলটা পাবো 24কে 8 দিয়ে, সেইটাকে উভয় পক্ষ গুণ। আবার একইভাবে 24কে 12 দিয়ে গুণ করলে কত হবে? 12 দুনে 24, ভাগফল কত হলো? 2। এই 2কে উপর নিয়ে গুণ করতে হবে। তখন দেখো এখানে আসবে 9/24, এখানে আসবে 14/24। দেখো 24 ভাগের 9 ভাগ, এটা ছোট আর এটা বড়, তার মানে এইটা। তাহলে এইভাবে কিন্তু আমরা মানের ঊর্ধ্বক্রম বা অধক্রমে সাজিয়ে ফেলতে পারবো। কিন্তু এটা তো পরস্পরের গুণের কথা বললাম দুটোর ক্ষেত্রে, কিন্তু 3টার ক্ষেত্রে সবসময় তার লসাগু বের করতে হবে। কেন? লসাগু মানেই তো সেটা, লসাগু মানে গুণিতক, লসাগু মানে গুণিতক, আর কিছুই না। কেমন? সাধারণ গুণিতক এবং ছোট, এই যে ছোট গুণিতক নিচ্ছি কেন? যাতে গুণের সীমানাটা ছোট রেঞ্জের ভেতরে থাকে, সেই জন্য এটাও পরস্পর গুণিতক করতে পারবো, কিন্তু সেটা হচ্ছে ছোট গুণিতক। সেই জন্য একইভাবে তুমি দেখো না, 48 দিয়েও যদি তুমি 24 ইন্টু 2 করে 48, তাহলে 8-এরও গুণিতক দেখো 48, 12-এর গুণিতক দেখো 48, কিন্তু এটা ছোট না, লসাগু না, এটা সাগু। কেমন? সাধারণ গুণিতক 48টা, কিন্তু 24টা হচ্ছে ছোট, সবচেয়ে ছোট, এই জন্য 24 লসাগু করে করতে হবে। দেখো 48কেও তুমি ভাগ দাও না, 8 দিয়ে 48কে ভাগ দাও, যেই ভাগফলটা আসবে 48কে ভাগ দিলাম, যেই ভাগফলটা আসবে সেই 8 6 48, এই 6টাকে আমি ওপর নিচ গুণ করব, ইন্টু 6 ইন্টু 6। আবার 48কে 12 দিয়ে ভাগ দাও, 12 4 48, দেখো ভাগফল 4 এসে, উপর নিচ 4 দিয়ে গুণ করব, তবেও সেই নিচের এ ছোট হয়ে যাবে। দেখো এটাও নিচে তখন আসবে, এইটার সমান কত হবে? 6 3 18/48, আর এইটা হবে 7 4 28/48। দেখো এটা বড়। তো যাই করো, মধ্যা কথা এইটা দেখো, এইগুলো সব বড় বড় সংখ্যা এসছে, এইগুলো গুণ করে দেখো, প্রথমে ছোট ছোট এসেছিল, 3 3 9 এসেছিল। হ্যাঁ, এই যে 3 3 9/24 এসেছিল, আর 14 এসেছিল। কিন্তু এটা যখন লসাগুর বদলে শুধু সাগু করলাম, অর্থাৎ 24-এর আরো গুণিতক যে বড় হবে সেই ভগ্নাংশটা টোটাল বড়, আর লব যার তুলনামূলক ছোট হবে সেই ভগ্নাংশটা ছোট। এইভাবে কিন্তু মানের ঊর্ধ্বক্রম অধক্রম। এবার 2 3টা থাকলে 1-এর 7, 2-এর 9, আর সাপোজ 5-এর 9, এইগুলোর ক্ষেত্রে যখন করব তখন কি করব? এই নিচের গুলোর লসাগু করে নেব, 9 7 9, এইগুলোর লসাগু করলে 9 1 7 9। অ্যাকচুয়ালি দুটো সংখ্যা, একটা সংখ্যা দুবার লেখা হয়ে গেছে, মানে সংখ্যা দুটোর গুণফল করে নিলেই সেটাই লসাগু, অর্থাৎ 9 7 63। তার মানে 63কে 9 দিয়ে ভাগ করব, 7 দিয়ে ভাগ করব, 63/9 করলে কত হবে? 9 7 63। হ্যাঁ, 63কে 9 দিয়ে ভাগ করলে কত হবে ভাগফল? 7। এই যে 7 পেলাম, এই 7টাকে এর উপর নিচ গুণ করে দিতে হবে। একইভাবে 63কে
আবার 7 দিয়ে ভাগ করতে হবে, উত্তর আসবে 9। যেই 9 পেলাম, এই 9 এই 9, একইভাবে 9 দিয়ে ভাগ করলে 7 আসবে, এখানে 7 7 দেখো দিলে এটা হবে 7 5 35 বাই 63, 9 বাই 63, 14 বাই 63। একটা বয়স্ক মহিলাকে 63 বললে প্রচুর খেপে যায়, সেটা অনেকেই দেখেছে। 63 বলে দিলে তার একদম অন্নপ্রাশনের ভাত একদম বের করে আনবে। তো এখানে 3 3টা 63। তো এইখানে গুলো যেটা সবচেয়ে বড় হবে সেই ভগ্নাংশটা হচ্ছে বড়, তুলনামূলক যেগুলো ছোট, তারপরে 14, তারপরে 9। তার মানে প্রথমটা কোনটা, এইগুলো আবার লিখে আসবে না কেউ, তখন করতে হবে 5 বাই 9। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে বড়। তারপরে হচ্ছে 14 বাই 63 মানে 2 বাই 9। তারপরে হচ্ছে 9 বাই 63 মানে 1 বাই 7। এইটাকে বলা হয়, এই যে বড় থেকে ছোট করলাম, তাহলে ক্রমটা কি হলো, বড় থেকে ছোট ক্রম। এটা এই যে নিচের দিকে বলে না, তুমি যখন অনেকদিন পড়াশোনা করছো না, তখন বলছে তোর অধঃপতন হয়েছে অনেক। তো অধঃপতন মানে নিচের দিকে, মানে বড় থেকে ছোট, এটাই হচ্ছে মানে অধক্রমে সাজানো হয়েছে। ঊর্ধ্বক্রম মানে এইটাকে ঊর্ধ্বক্রমে যদি সাজাতে বলতো, একই প্রশ্ন দিয়ে দিল, তোমাকে বললো ঊর্ধ্বক্রম, ঊর্ধ্বক্রমটা হবে ঊর্ধ্ব দিকে। ক্রম, ক্রম মানে, ক্রম শব্দের অর্থ হচ্ছে পরপর, মানে পরপর উপরের দিকে, মানে ছোট থেকে বড়, মানে ক্রম উপরের দিকে যাচ্ছি, তার মানে ছোট থেকে বড়। এইটাকে যখন আমি মানের ঊর্ধ্বক্রমে সাজাবো, তখন সেইটা লিখতে হবে 1 এর 7, 2 এর 9, 5 এর 7। এইটাকে যখন অধক্রমে লিখতে হবে, অর্থাৎ বড় থেকে ছোট, তখন লিখতে হবে এইটা। তাহলে আজকে এই পর্যন্ত। তবে একটা মজাদার গল্প না বললে আমি পারছি না। এই গল্পটা শোনা স্বামী সর্বপ্রিয়ানন্দ মহারাজের কাছ থেকে। উনি দুজন বাচ্চাকে কিছুতেই অঙ্ক শেখাতে পারেননি, মানে বিফলতা এইভাবে আসে। অঙ্কের ক্ষেত্রেও সেম। ছোট্ট করে আমি বলে নিই, উনি দুটো বাচ্চাকে পড়াতে যেতেন। তো এই দুটো বাচ্চা ছোট ছোট বাচ্চা, 9 বছর খানেক হবে, আর একজন 12-13 এরকম, 12-13 10 বছর এরকম বয়সের ছেলে, মানে 5-6-এ পড়তো, এরকম দুটো ছেলেকে পড়াতে যেতেন। তো কিছুতেই ওদের অঙ্ক শিখবে না, ওরা কিছুতেই, ওদের সামান্যতম গোনা কি করে হয় শেখানো কিন্তু দুঃসাধ্য ব্যাপার। কেন? নিজের চেষ্টা না থাকলে, একটা কথা, নিজে না চাইলে মানে জমেরও অসাধ্য সেটাকে করিয়ে নেওয়া। তো উনি মান সম্মানের খাতিরে যাও বন্ধ করতে পারছে না, আবার আবার ওদের দিয়েও কিছু উন্নতি কিছুতেই উনি করতে পারছে না। একদিন টিউশন কামাই গেছে, আত্মীয়র বাড়িতে, বিয়ে বাড়ি গেছে দুটো বাচ্চা। সেদিন ছাড় পেয়ে অনেক ভাবনা চিন্তা করে বলেছে। তার আগে জানতো বাচ্চা দুটো মিষ্টি খেতে ভালোবাসে। তো সেই বিয়ে বাড়ি থেকে ফিরে এসে পরের দিন কি হয়েছে, বলছে যে বাবুরা, হ্যাঁ তোমরা না পড়াশোনা করো, তোমরা তো পড়াশোনা করবে না আমি জানি, যাই হোক নাই করো, কিন্তু তোমরা সেখানে কটা করে মিষ্টি খেলে? তখন বড় ভাই বলছে আমি বেশি খেয়েছি, ছোট ভাই বলছে আমি বেশি খেয়েছি। এই নিয়ে তাদের ভেতরে মোটামুটি দ্বন্দ্ব। তো ছোট ভাই চুপচাপ বসে আছে, বড় ভাই এবার হাতের রেখা গুনতে শুরু করেছে। সেখানে একটা মিষ্টি খেয়েছিলাম, তারপরে একটা মিষ্টি খেয়েছিলাম, তারপরে একটা মিষ্টি খেয়েছিলাম। বড় ভাই এই হিসাব করা দেখে ছোট ভাই মানে সেটা সহ্য করতে পারছে না। তখন সে কিছুতেই ওকে গুনতে দিবে না, তার ছোট ভাইকে। তখন
ছোট ভাই তার বড় ভাই কানে কানে এসে বলছে, দাদা দাদা হিসাব করিস না, হিসাব করিস না, মাস্টারমশাই তোকে অঙ্ক শিখিয়ে দিচ্ছে, তুই বুঝতে পারছিস না, এটা তোকে অঙ্ক শিখিয়ে দিবে। তো এই হচ্ছে কথা। তো মহারাজ তখন সেই দুটো বাচ্চাকে প্রণাম করে বলেছিলেন যে আবার আর সাধ্য নেই ওদের শেখানো। তো কথা হচ্ছে, নিজের চেষ্টা না থাকলে কাউকে দিয়ে কোনো কিছু করানো যায় না। আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই চেষ্টা করব কিভাবে মজাদার পদ্ধতি, একটা কথা হচ্ছে বড় বিষয়, সেটা হচ্ছে আনন্দের সাথে যা কিছু করব। আমি আগের ভিডিওতেও বলেছি, জীবনের হয়ে চূড়ান্ত বলে কিছু নেই, অঙ্কটাও জীবনের চূড়ান্ত নয়, হ্যাঁ, বা কোনো একটা কাজ জীবনের চূড়ান্ত নয়, কোনো একজন ব্যক্তি আমার সর্বেসর্বা, আর কেউ কিছু নয়, এরকম হয় না। বা আমি কোনো একটা জিনিস পারি সেটাই সব কিছু, এরকম কখনো হয় না। জীবনের কোনো একটা দিনও চূড়ান্ত নয়, কোনো একজন ব্যক্তিও নয় চূড়ান্ত, কোনো একটা বস্তুও নয় চূড়ান্ত। জীবন নিজেই স্বয়ং সম্পূর্ণ একটা চূড়ান্ত বিষয়। এই এখন এই মুহূর্তে যে তোমরা আমার ভিডিও দেখছো, ওটাই চূড়ান্ত সময়। তো অবশ্যই আগে জীবনটাকে উপভোগ করতে করতে পড়াশোনা করতে হবে। কে জানে যে কালকের দিনটা আমরা সূর্যোদয় দেখতে পাবো কিনা, কালকে আমরা সুস্থ থাকতে পারবো কিনা। সেই জন্য সব সময় হ্যাপি থাকার চেষ্টা করতে হবে, এবং স্বামীজির বাণী অবশ্যই পড়তে হবে, বি অ্যান্ড মেক, হ্যাঁ, এই মতো মাথায় রাখতে হবে।